রিতা, আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেল। এক মুঠো ভাত খেতে দাও। আজ তোমার কাজে যাওয়ার দরকার নেই। গতকাল তোমার শরীর খুব খারাপ ছিল। এভাবে জ্বর নিয়ে মাঠে যেতে হবে না। শরীর ভালো হোক, তারপর না হয় মাঠে যেও। আরে না না, কিসব কথা বলছো তুমি? ধান কাটার সময় হয়ে গেছে। আগামী সপ্তাহে খোকনের স্কুলের মাইনে দিতে হবে। তাই তো আজকে সকাল সকাল মাঠে যাচ্ছি। ধান কেটে বাজারে বিক্রি করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খোকনকে তোমার সাথে নিয়ে যাও। ছেলেটা তো বড় হচ্ছে, ওকেও কাজকর্ম শেখাতে হবে। ছেলে মানুষ তো সারাদিন ঘরে শুয়ে থাকতে পারে না। খোকন আমার একমাত্র ছেলে। ওকে কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, আর ওকে না মাঠে গিয়ে কাজ করবে? না না, এ আমি কখনোই হতে দেব না। এসব বাজে কথা বলা বন্ধ করো। ও কোনো লাট সাহেবের ছেলে নাকি যে মাঠে কাজ করতে পারবে না? যদি তোমার কিছু হয়ে যায় তাহলে এই সংসারের হাল তো ওকেই ধরতে হবে। আরে বাবা, আমার এখনো চলে যাওয়ার সময় হয়নি। দিব্যি ভালো আছি। তুমি শুধু শুধু চিন্তা করছো। 10টা না 5টা না, একটা ছেলে আমার। কত কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাচ্ছি যেন মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু ছেলেটার মধ্যে কোনো হেলদোল নেই। সারাদিন শুধু পাড়ায় পাড়ায় বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। ছেলেটাকে নিয়ে খুব দুশ্চিন্তা হয়। জানি না ভবিষ্যতে আদৌ কিছু করতে পারবে কিনা। তুমি ওকে নিয়ে বেশি বেশি চিন্তা করছো। ও এখনো ছোট মানুষ। যখন বড় হবে তখন দেখবে পড়াশোনা এবং নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারবে। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাড়ির পেছনে সবজিগুলো বড় হয়ে গেছে, এগুলো বাজারে বিক্রি করতে হবে। আমি বরং আজকে কাউকে দিয়ে সবজিগুলো বাজারে পাঠাবো। এটাও ভালো। তুমি বাড়ির পাশে কষ্ট করে সবজিগুলো চাষ করেছো। তা না হলে সংসারের সবজির চাহিদা মিটতো না। এই সবজিগুলো বিক্রি করে প্রতি মাসে ভালো টাকা রোজগার হচ্ছে। এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ছেলে হলি তুই। তোর বাবার কত টাকা, যা চাস তাই পাস। আর আমাকে দেখ, বাবার কাছে কিছু চাইলে মুখ পোতা করে রাখে। ওই যে কথাই বলে না, দূর থেকে কাশবন ঘন মনে হয়। আমার বাবাই এলাকার মোড়ল। তার টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার জন্য আমার বাবার হাতে কোনো সময় নেই। সময় দিয়ে কি হয়? সময় দিয়ে কিছুই হয় না। পৃথিবীর প্রতিটা জিনিসে শুধুমাত্র টাকার প্রয়োজন। ভুল কথা বলি কখন? আসলে তোর হয়তো বাবা মা আছে, টাকা পয়সা নেই। আর আমার টাকা পয়সা আছে, কিন্তু বাবা মা নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাকে কখনোই তেমনভাবে কাছে পাইনি। তাও তুই ঠিকই বলেছিস। আমার বাবা মা সারাক্ষণ আমাকে নিয়ে চিন্তা করে, এটা আমি বুঝতে পারি। কিন্তু আমি তো এটা চাইনি। আমি চেয়েছিলাম একটা সুন্দর জীবন। আমি আমার ইচ্ছা মতো টাকা পয়সা খরচ করতে পারবো, যা ইচ্ছে তাই কিনতে পারবো। তবে আমার মনে হয় কি, এখন তোর সংসারের হাল ধরা দরকার। তোর বাবার যথেষ্ট বয়স হয়েছে, সে আর মাঠে এখন আগের মতো কাজ করতে পারে না। দেখলেই মনে হয় খুব বিধ্বস্ত। আমার বাবা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে। ওসব মাঠে আমাকে কাজ করতে দেবে না। তার স্বপ্ন আমি বড় হয়ে ভালো একটা চাকরি বাকরি করি। চাকরি বাকরি নিশ্চয়ই করবি, কিন্তু ক্ষেত কামারে কাজ শেখা তো খারাপ কিছু নয়। এই যে আমাকে দেখ, আমার বাবার তো অনেক টাকা, কিন্তু আমিও কিন্তু সব কাজ জানি। ওই খেতে কাজ করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আমি এমন একটা সুযোগ খুঁজছি, যা দিয়ে আমি অনেক টাকা আয় করতে পারবো। এই কষ্টের জীবন আমার আর ভালো লাগে না। ঠিক আছে, ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ কিছু বলতে পারে না। চল এখন বাড়ি ফিরে যাই। এদিকে সুজন গায়ে জ্বর নিয়ে মাঠে যায় ধান কাটার জন্য। সুজনকে দেখে পাশের ক্ষেত থেকে আকাশ ছুটে আসে। আরে সুজন ভাই, কালকে শরীরে জ্বর নিয়ে মাঠ থেকে বাড়িতে গেলে কোথায় 4-5 দিন বাড়িতে শুয়ে থেকে আরাম করে শরীর ঠিক করবে তা তো নয়, আজকে মাঠে চলে এসেছো। তুমি কি বুঝবে আকাশ মিয়া? উঁচু জমিতে ধান চাষ করো তো, তাই কোনো চিন্তা নেই। আজকালকার মধ্যে ধান কেটে বাজারে বিক্রি না করলে যে কোনো সময় বানের পানি চলে আসবে, তখন না খেয়ে মরতে হবে। এমনিতেই বেশ কিছু গ্রাম পানিতে তলিয়ে গেছে। তবে তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি একা একা এত ধান কাটতে পারবে? তাই বলছিলাম, সাথে 2-1 জন লোক নিয়ে নাও। তাছাড়া তুমি চাইলে তো তোমার ছেলেকে সাথে নিয়ে আসতে পারো, ও তো এখন বড় হয়ে গেছে। তোমার কথা ঠিক আছে, কিন্তু দেখো, এখন যদি 2-1 জন লোক নেই, তাদের আরো বাড়তি টাকা দিতে হবে। এমনিতেই সংসারের অবস্থা ভালো না। এই ধান থেকে কিছু ধান নিজেদের জন্য রাখতে হবে খাওয়ার জন্য। বাকি ধান বাজারে বিক্রি করে ছেলের কলেজের মাইনে দিতে হবে। আরো কত খরচ আছে। আমার ছেলেটা এগুলো কাজ পছন্দ করে না, তাই ওকে আর মাঠের কাজে জড়াতে চাই না। এটা তুমি কোনো কথা বলে সুজন ভাই? বাবার কাজে ছেলের লজ্জা কিসের? যদি তোমার কিছু হয়ে যায়, এই সংসারের দায়িত্ব তো ওকেই নিতে হবে, তাই না? ছেলেকে ছোট থেকে ভালো স্কুলে পড়াচ্ছ,
তাই হয়তো এগুলো কাজে লজ্জা পায়। আরে আকাশ, আমার ছেলেকে কি আর মাঠে কাজ করে সংসার চালাতে হবে? সে ভালো পড়ালেখা করে বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তখন সে চাকরি করে টাকা রোজগার করবে। ছেলেটা যদি মানুষের মতো মানুষ হয়, তখন আমার আর কোনো কষ্ট থাকবে না। তাই তুমি ঠিকই বলেছ। আমি জানি তুমি তোমার ছেলের জন্য অনেক পরিশ্রম করেছো, ছোটবেলা থেকে তাকে পড়াশোনা শিখিয়েছো। জানি না তোমার ছেলে তোমার কথা ঠিক কতটা মনে রাখবে। আমি ছেলের জন্ম দিয়েছি, আর আমি আমার ছেলের প্রতি বাবার দায়িত্ব পালন করছি। ভবিষ্যতে সে কি করবে তা আমি বলতে পারি না। এখন আর কথা না বাড়িয়ে কাজটুকু শেষ করি। কাজ শেষ হলে বাড়ি ফিরে বিশ্রাম নেব। শরীর একদম ভালো লাগছে না। ডাক্তার সুজনকে দেখে কিছু মাসের জন্য মাঠে যাওয়া নিষেধ করে দেয়। সকালবেলা তোমাকে আমি বারবার করে বলেছিলাম গায়ে জ্বর নিয়ে আজকে তোমার আর মাঠে যেতে হবে না। যদিও যাও তাহলে খোকনকে সাথে নিয়ে মাঠে যাও। তুমি তো আমার কোনো কথাই শুনলে না, একা একাই চলে গেলে। আহা রীতা, তুমি তো জানোই খোকন এগুলো কাজ পছন্দ করে না। খোকনকে কি এত পড়াশোনা করাচ্ছে মাঠে কাজ করার জন্য? খোকন পড়ালেখা শেষ করে বড় চাকরি বাকরি করবে। তুমি চুপ করো। বাবা কৃষক, আর কৃষকের ছেলে কৃষিকাজ অপছন্দ করবে কেন? অনেক কৃষকের ছেলে বাবার সাথে মাঠে কৃষিকাজ করেও বড় চাকরি বাকরি করেছে। তোমার ছেলে আসুক বাড়িতে, কাল থেকে ওকে আমি মাঠে পাঠাবো ধান কাটার জন্য। দেখো রীতা, শুধু শুধু এগুলো নিয়ে অশান্তি করো না তো। দুদিন আরাম করে আমি মাঠে যাব ধান কাটতে। বলা যায় না, যে কোনো সময় বন্যার পানি চলে আসতে পারে। জমি যদি একবার পানিতে তলিয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। তুমি এগুলো নিয়ে একদম ভেবো না। খোকন বাড়িতে আসলে আমি খোকনকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো। দেখি তারপরও কি বলে। এগুলো শোনার পর যদি খোকন নিজের ইচ্ছায় মাঠে না যায়, আমি আর ওকে একটা কথাও বলবো না। দেখ বাবা, গতকাল তোর বাবা মাঠে জ্ঞান হারিয়ে ফেলেছিল। ডাক্তার তোর বাবাকে কিছু মাস মাঠে যেতে পুরোপুরি নিষেধ করেছে। এদিকে চারদিকে বন্যা হচ্ছে। 2-1 দিনের মধ্যে ধান কেটে বাজারে বিক্রি করতে হবে, যদি বন্যার পানিতে জমি তলিয়ে যায়। মা, তুমি কি বলতে চাইছো আমি বুঝেছি। তুমি বলতে চাইছো আমি মাঠে গিয়ে যেন ধান কাটি, তাই না? মা, আমি অনেক ভালো একটা স্কুলে পড়ি। আমি এসব ধান কাটতে পারবো না। আমার স্কুলের বন্ধুরা যদি আমাকে ধান কাটতে দেখে, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। দেখ বাবা, বাবার কর্ম নিয়ে লজ্জা করতে নেই। অনেক কৃষকের ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না। তোর বাবার আমি তো এর আগে কখনো তোকে মাঠে ধান কাটতে যেতে বলিনি। এখন আমরা পরিস্থিতির শিকার হয়েছি বলে তোকে ধান কাটতে যেতে বলছি। এতই যদি ধান কাটার প্রয়োজন হয়, 2-3 জন লোক দিয়ে ধান কাটলেই তো পারো। শুধু শুধু কেন আমাকে এগুলো কাজে জড়াতে চাইছো? এখন আর কেউ অন্যের কাজ নিজের মনে করে না। আমি তো তোকে একা মাঠে ধান কাটতে বলছি না, তোর সাথে লোক থাকবে, কিন্তু তাদের সাথে তুই থাকিস, তারা যেন কাজে ফাঁকি দিতে না পারে। মা, যদি আমাকে মাঠে ধান কাটতে যেতে হয় তাহলে আমি আর পড়াশোনা করব না। এখন থেকে মাঠেই ধান কাটবো। আসলে তুমি আর বাবা মিলে আমাকে এখন কৃষক বানাতে চাইছো। সেই রাতেই বন্যার পানিতে গ্রামের সকল নিচু জমিগুলো তলিয়ে যায়। এ আমার কি সর্বনাশ হলো! জমি ভর্তি ধান আমার বন্যার পানিতে তলিয়ে গেল। এখন আমি কিভাবে সারা বছর সংসার চালাবো? কিভাবে আমি খোকনের স্কুলের মাইনে দেব? আমার ছেলেটার কত স্বপ্ন ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আমাদের আর কোনো কিছু বাকি রইল না, সবই এক বন্যার পানিতে শেষ হয়ে গেল। কবে বন্যার পানি নামবে, আবার কবে জমিতে ধান চাষ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। কাল যদি আমি মায়ের কথা মতো মাঠে গিয়ে জমি ধানগুলো কেটে ফেলতাম, তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। আমার জন্য তোমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। অকৃতজ্ঞ ছেলে কোথাকার! তুই যা, তুই আমাদের চোখের সামনে থেকে যা। দিনরাত খেয়ে না খেয়ে আমরা তোকে ভালো স্কুলে পড়িয়েছি। তুই কৃষকের ছেলে হয়ে কৃষিকাজ অপছন্দ করিস, বাবার কৃষিকাজে লজ্জা পাস। রীতা, তুমি থামবে? শুধু শুধু তুমি ছেলেটাকে বকাঝকা করছো। ওর কি দোষ? ছেলে আমার বড় স্কুলে পড়াশোনা করে, ভালো ছেলেদের সাথে উঠা বসা। ওর কি আর এগুলো কাজ করলে পোষাবে? খোকন, তুই যা বাবা, তুই চিন্তা করিস না। তোর স্কুলের মাইনের আমি ব্যবস্থা করে দেব।
কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, আমাকে কিছু টাকা দাও, আমার জাল কিনতে হবে। বাবা, আমার কাছে বেশি টাকা নেই, সেটা দিয়ে জাল কিনতে পারবি তো? কিন্তু তুই এই সময় জাল কিনে কি করবি? আমি মাঠে গিয়েছিলাম, মাঠে গিয়ে আমাদের জমির দিকে খেয়াল করে দেখলাম আমাদের জমিতে প্রচুর পরিমাণে মাছের পোনা এসেছে। বাবা, কোনোভাবে যদি পোনাগুলো আটকানো যায়, তারপর যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে এগুলো চাষ করা যাবে। তোর কোনো মাছ চাষ করতে হবে না, তুই ভালো মতো পড়াশোনা কর, আমি তোর স্কুলের মাইনে জোগাড় করে দেব। আমি জানি তুই একদিন খুব বড় হবি, আর তখন আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। বাবা, তুমি আমার উপর ভরসা করো, আমি বইয়ে পড়েছি ধান খেতে মাছ চাষের বিষয় নিয়ে। তুমি শুধু আমাকে কিছু টাকা দাও জাল কেনার জন্য, বাকিটা কিভাবে কি করতে হয় আমি দেখব। ঠিক আছে বাবা, তুই যখন এত করে বলছিস জমিতে মাছ চাষ করবি, তাহলে তুই সেটাই কর। তোকে বাজার থেকে জাল কিনে আনতে হবে না, আমি বাজার থেকে জাল কিনে এনে জমিতে লাগিয়ে দিচ্ছি। খোকন জমিতে মাছ চাষ করতে শুরু করে। একটা সময় সে মাছ চাষে প্রচুর লাভবান হয়। পড়াশোনার পাশাপাশি সে মাছ চাষ করতে থাকে। আরে খোকন, মাথায় ডালি নিয়ে কোথায় যাচ্ছ? ও, বুঝতে পেরেছি, নিশ্চয় বাজারে মাছ বিক্রি করতে যাচ্ছ। তোমাদের কপাল আসলে খুলে গেছে। তা যা বলেছে পলাশ কাকা, সারাটা জীবনে অনেক কষ্ট করেছি, হঠাৎ করে সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। দেখছো না মাছ বিক্রি করে কত টাকা উপার্জন করছি। হ্যাঁ, তুমি তো ভালোই বুদ্ধি করেছো। যখন বন্যায় তোমাদের জমিতে পানি জমেছে, তখন তুমি সেখানে মাছের পোনা ছেড়েছো। আমরা তখন শুয়ে বসে সময় কাটিয়েছি, আর এখন না খেয়ে মরতে হচ্ছে। শুধু ধান খেতে কেন, তুমি তো অন্য কোথাও পোনা ছাড়তে পারো। মাছ চাষ তো আজকালকার একটা লাভজনক ব্যবসা। দেখি কি করা যায়, বিকল্প কিছু একটা উপায় তো অবশ্যই বের করতে হবে। আমাদের জমি তো অনেক নিচু, বন্যায় প্রতি বছর যেভাবে জমিতে পানি ঢোকে, মাছ চাষ না করে তার কোনো উপায়ও নেই। পলাশ কাকা, সময় করে একদিন আমাদের বাড়িতে যেও, বাবা তোমার কথা প্রায়ই বলে। যেতে তো চাই, কিন্তু যেতে পারি না। তোদের অবস্থা এখন ফিরেছে, আমাদের মতো সাধারণ মাঝিদের কি আর তোর মনে আছে? কি যে বলো তুমি, তুমি আমাদের কাছে আগে যা ছিলে এখনো তাই আছো। ঠিক আছে, এখন তবে চলি, কোনো একদিন সময় করে নিশ্চয় তোর বাড়িতে যাব। না, এই আমি কিছুতেই মেনে নিতে পারছি না। হঠাৎ করে খোকন বুদ্ধি দিয়ে কত টাকা আয় করছে, আর আমি কিছুই করতে পারছি না। এই যে বলো তুমি পলাশ ভাই, খোকন ছোট একটা মানুষ, নিজে চেষ্টা করে আয় উপার্জন করছে, আর তুমি কিনা তাকে হিংসে করছো। শোনো, গ্রামে একজন পেট ভরে ভাত খাবে আর অপর মানুষগুলো না খেয়ে থাকবে, সেটা তো হতে পারে না। আমি ইচ্ছে করলে ওর সব অহংকার ধ্বংস করে দিতে পারি। অহংকার? অহংকারের কথা কেন আসছে? তোমার সাথে আবার কি অহংকার করলো? ওর বয়স তো অনেক কম। আজকে যখন রাস্তা দিয়ে আসছিলাম, তখন আমার সাথে কিভাবে যেন কথা বললো, আমাকে মাছ চাষের বুদ্ধি দিল। আমার খুব খারাপ লেগেছে। ওর মতো বাচ্চা একটা ছেলে আমাকে কেন বুদ্ধি দেবে? ওর চেয়ে বুদ্ধি কি আমার কম? তুমি শত শত ওকে ভুল বুঝছো। ও খুব ভালো ছেলে, শহরে পড়াশোনা করে। ওর বাবা ওকে অনেক কষ্ট করে বড় করেছে, তাই তো আজকে বিপদের দিনে ও পরিবারের পাশে দাঁড়িয়েছে। তোমাকে আর খোকনের হয়ে মাথা ঘামাতে হবে না, খোকনের হয়ে উকালতিও করতে হবে না। যা করার আমি করব। কি করবে তুমি? শোনো পলাশ ভাই, তোমাকে আমি আগেই বলে দিচ্ছি, তুমি কিন্তু ওর কোনো ক্ষতি করার চেষ্টা করো না। মানুষের ক্ষতি করলে নিজের কখনোই ভালো হয় না। ভয় পেলে মনে হয়? ভয় পাওয়ার কিছু নেই, আমি ওর কোনো ক্ষতি করব না। কিন্তু মনে রেখো, গ্রামে আমি সমতা নিয়ে আসব। সব মানুষ একইভাবে জীবনযাপন করবে, কেউ ভালো থাকবে আর কেউ খারাপ থাকবে, তা আমি হতে দেব না। মা, কোথায় গেলে? নাও, আজকের মাছ বিক্রির টাকাগুলো নাও, বাবার জন্য ওষুধ এনেছি, আর বাকি টাকাগুলো তুমি তোমার কাছে রেখে দিও। লক্ষ্মী বাবা, তুই কিভাবে আমার সংসারটা টেনে তুললি? তোকে আমি কত আজে বাজে কথা বলেছি, আমাকে ক্ষমা করে দিস। দেখলে তো আমার ছেলেটাকে নিয়ে কত আজে বাজে কথা বলতে। আমি তোমাকে বলেছিলাম না, এই ছেলে একদিন আমার সংসারের হাল ধরবে। আমাদের বিপদের দিনেও ঠিকই আমাদের পাশে দাঁড়িয়েছে। বাবা, সবকিছুই ঠিক আছে, ধান খেতে মাছ চাষ করে আমরা অনেক টাকা আয় করেছি,
কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমাদের পেছনে শত্রু লেগে গেছে। হঠাৎ করে আমাদের এই উন্নতি গ্রামের অনেকেই মেনে নিতে পারছে না। কেন, কি হয়েছে? হঠাৎ করে এসব কথা বলছিস কেন? আজ রাস্তায় আমার সাথে পলাশ কাকার দেখা হয়েছিল। তুমি তো জানো পলাশ কাকু কখনোই কারো ভালো দেখতে পারে না। আজ কিভাবে যেন আমার সাথে কথা বলছিল। আচ্ছা বাবা, আজ থেকে আমি রাতের বেলা আমাদের জমির পাশেই ঘুমাবো, যাতে আমাদের মাছের কেউ ক্ষতি করতে না পারে। পলাশ একদমই ভালো মানুষ নয়। ও সবসময় মানুষের অমঙ্গল কামনা করে। যা বাবা, তুই ক্ষেতের কাছে গিয়ে ঘুমা। আগামীকাল থেকে না হয় আমি মাছ পাহারা দেব। অনেক কষ্ট করে এই মাছগুলো লালন পালন করেছে, কোনো অবস্থাতেই তা নষ্ট হতে দেওয়া যাবে না। খোকন যখন রাতের বেলা মাছ পাহারা দিচ্ছিল, তখন সেখানে পলাশ এক পরিকল্পনা নিয়ে আসে। সে খেতে বিষ মিশিয়ে দিয়ে মাছ মারার চেষ্টা করছিল, তবে খোকন পিছন থেকে সবই দেখে ফেলে। এই তো সুযোগ পেয়ে গেছি। এখন আশেপাশে কেউ নেই, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। যাই, এই বোতলের বিষটুকু পানিতে মিশিয়ে দেই, তাহলেই সব মাছ মরে যাবে। মাছ চাষ করে আমি বের করছি। গ্রামের কেউ কিছু জানতেও পারবে না, বুঝতেও পারবে না। আগামীকাল সকালবেলায় সব মাছ মরে ভেসে উঠবে। আমি জানতাম এমন কিছু একটাই করতে চলেছ। ছি পলাশ কাকা, তোমার মনে এত হিংসা। আমরা মাছ বিক্রি করে উন্নতি করছি, আর তুমি কেন এটা সহ্য করতে না পেরে ক্ষেতের মধ্যে বিষ মেশাচ্ছ? কিরে খোকন, এত রাতে তুই এখানে কি করছিস? আমি তো ভাবতেও পারিনি এই রাতে তুই এখানে এসে ঘাপটি মেরে বসে থাকবি। আমি আগে সন্দেহ করেছিলাম তুমি এমন কিছু একটা করতে পারো, তাই তো আমি রাতের বেলা এখানে এসে শুয়ে আছি। আগামীকাল সকালে আমি গ্রামের সবার সামনে তোমার আসল রূপ তুলে ধরবো। খোকন, তুই আমাকে ক্ষমা করে দে, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আসলে তোরা মাছ বিক্রি করে এত টাকা আয় করছিস, এটা আমি সহ্য করতে পারছিলাম না। তাই তো আমি তোদের খেতে বিষ মিশিয়ে দেওয়ার চিন্তা করেছিলাম। আমার বাবাও বলেছিল তুমি অনেক হিংসুটে আর স্বার্থপর, তুমি যে কোনো ক্ষতি করতে পারো। তুমি যে অন্যায় করতে চলেছিলে তার কোনো ক্ষমা হতে পারে না। তুই তো জানিস বাড়িতে আমার বউ বাচ্চা আছে। যদি কালকের বিচারে আমার কোনো ক্ষতি হয়ে যায়, তাহলে তারা যে না খেয়ে মরবে। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি যেন তোমাকে আর কোনোদিন এই গ্রামে না দেখতে পাই। তুমি তোমার পরিবার নিয়ে এখান থেকে চলে যাবে। পলাশ অনুতপ্ত হয়ে তার পরিবার নিয়ে সেই গ্রাম ছেড়ে চলে যায়।